আসসালামু আলাইকুম, মারুফ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আয়ন শনাক্তকরণ। ইন্টারমিডিয়েটে খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যাদের আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে ঝামেলা না হয়। তো এক এক বইতে এক এক রকম লেখা থাকে, তো এটাকে আমি একটু সিম্পলেস্ট ওয়েতে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই আমার জানতে হবে বিকারক। এখানে মেইন রোল প্লে করা হচ্ছে বিকারক। তাহলে আমার কোন আয়নের জন্য কোন বিকারক নিতে হবে সেটা আমার আগে থেকে জানতে হবে। আমি আগে আয়নগুলো লিখবো এবং সেই আয়নের সাথে রিলেটেড বিকারকগুলো কি কি বিকারক থেকে আয়নটা আমি শনাক্তকরণ করতে পারি সেটা লিখবো। তাহলে শুরুতে আমি যে আয়নটা নিব সেটা হচ্ছে সোডিয়াম Na+। তারপরে আমি যে আয়নটা নিব সেটা হচ্ছে Ca2+। তারপরে আমি যে আয়নটা নিব সেটা হচ্ছে NH4+, অ্যামোনিয়াম আয়ন। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন 3+, Zn2+। এরপর হচ্ছে Cu2+, Fe2+, একটা হচ্ছে Fe3+। তাহলে প্রথমে সোডিয়ামের জন্য আমার কি কি আয়ন লাগবে? মোটমাট আয়ন আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8টা। 8টা আয়নের জন্য কি কি বিকারক লাগবে সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে এখানে প্রথম সারিতে 1টা 2টা 3টা 4টা, এই 4টার জন্য মোটামুটি একটা বিকারক দ্বারা আমি সূচিত করতে পারি। সোডিয়ামের জন্য যে বিকারকটা লাগবে সেটা হচ্ছে K2H2Sb2O7। এটার নাম হচ্ছে সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। ক্যালসিয়ামের জন্য লাগবে হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট NH4 C2O4। অ্যামোনিয়াম আয়নের জন্য লাগবে হচ্ছে নেসলার বিকারক বা নেসলার দ্রবণ। এটা হচ্ছে ক্ষারীয় ACI4 টেট্রা আয়োডো বা কিউরেট। অ্যালুমিনিয়ামের জন্য আমার লাগবে হচ্ছে NH4OH। এরপর এটার সাথে আমার সোডিয়াম প্রথমে দিতে হবে এটা, তারপর দিতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর দিতে হবে NH4Cl। তাহলে এটা প্লাস NaOH প্লাস NH4Cl। জিঙ্কের ক্ষেত্রে একই ঘটনা, NaOH প্লাস NH4Cl। আরেকটা জিঙ্কের ক্ষেত্রে আরেকটা বিকারক আমি নিতে পারি, সেটা হচ্ছে জিঙ্ক হচ্ছে আমার ডি ব্লক মৌল। তাহলে এখানে নিচের সারিতে 4টা আয়ন দেওয়া আছে, প্রত্যেকটাই হচ্ছে আমার ডি ব্লক মৌলের আয়ন। তাহলে ডি ব্লক মৌলের আয়নের ক্ষেত্রে আমি পটাশিয়াম ফেরিসায়ানেট, পটাশিয়াম ফেরোসায়ানেট এই দুইটাই ব্যবহার করতে পারবো। তাহলে আমি এখানে জিঙ্কের জন্য K4FeCN6 এই আয়নটা ব্যবহার করতে পারবো। আর এদিকের কপারের ক্ষেত্রে NH4OH অতিরিক্ত দিলে পর এটা হালকা থেকে গাঢ় হয়, পুরো ডিটেলস দেখাবো। আয়রনের ক্ষেত্রে আমি কি নিতে পারি? NH4OH, এটার জন্য NH4OH। দুইটার জন্য হুবহু বিকারক নিব, কালার আসবে ভিন্ন। এটা থেকে আমি বুঝতে পারবো যে কোন আয়নটা আছে এখানে 2+ আর 3+। এটার জন্য হচ্ছে K3FeCN6। এটার জন্য সেম K3FeCN6। এরপরে আমি K4 নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানেট, পটাশিয়াম ফেরোসায়ানেট। K4 থাকলে ফেরো। এটার ক্ষেত্রে একই জিনিস, কালার ভিন্ন আসবে। এরপর লাস্ট যে এটা নিব আমি সেটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট CNS। এটা হচ্ছে NH4CNS। তো এই হচ্ছে আমার যতগুলো আয়ন ছিল যেগুলো আমি শনাক্তকরণ করবো সেই আয়ন, আর এই হচ্ছে আমি কোন কোন বিকারক নিয়ে আমি এটাকে শনাক্তকরণ করতে পারি। শুরুতে আমার আছে সোডিয়ামের জন্য K2H2O7, ক্যালসিয়ামের জন্য একটাই, অ্যামোনিয়ামের জন্য একটাই নেসলার বিকারক, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক এই দুটো আমি একসাথে আলোচনা করবো, কেন পরে বুঝতে পারবা। তো এখানে আমার টোটাল এই প্রসেসটা আগাতে হবে। জিঙ্কের জন্য এক্সট্রা আবার এইটা আসে K4FeCN। কপারের জন্য আমি K4FeCN6 এটা ব্যবহার করতে পারি, কারণ কপার হচ্ছে ডেভেলপ মূল। তাহলে এখানে দেখো K4 তাহলে আমার K4FeCN6 কোথায় কোথায় ব্যবহার হচ্ছে না? অ্যালুমিনিয়ামে, অ্যামোনিয়ায়, ক্যালসিয়ামে, সোডিয়াম। কিন্তু এমসিকিউতে দেয়
যে নিচের কোন আয়নটা আমার পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে বিক্রিয়া দিবে না। তো এটা একটু নোট করে নাও, একটু তুলে নাও। এটার পরে আমি আয়ন সমূহ কিভাবে শনাক্ত করবো সেটা দেখাই দেবো। নাম্বার 1 যে আয়নটা নিব শনাক্তকরণ করার জন্য সেটা হচ্ছে সোডিয়াম Na+ আয়ন। তো এটা আমি যে শুরুতে লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে কি, সোডিয়াম আয়নের জন্য আমার কোন বিকারকটা লাগবে সেটা হচ্ছে K2H2Sb2O7 পটাশিয়াম পাইরাইট। তাহলে আমি যদি নিই এখানে সোডিয়াম আয়ন Na+ এবং এটার সাথে যদি রিঅ্যাকশন দেই K2H2Sb2O7 এর, তাহলে এইখানটায় আমার উৎপন্ন হবে কি বলতো, এখানটা উৎপন্ন হবে এই যে টোটাল যৌগটা, এটা হচ্ছে আমার সেই বিকারক, পটাশিয়ামকে রিপ্লেস করবে সোডিয়াম এসে, তাহলে এখানে উৎপন্ন হবে Na2H2Sb2O7 এবং এটার বর্ণ আসবে হচ্ছে সাদা প্লাস পটাশিয়াম আয়ন। তাহলে আমি আমার কাছে যে পটাশিয়াম সোডিয়াম যে লবণটা থাকবে অথবা সোডিয়াম আয়নটা পাবো কোথা থেকে, যে কোনো একটা লবণ থেকে, সোডিয়ামের লবণ অথবা সোডিয়ামের লবণ, যে কোনো একটা লবণ। তো সেই লবণের সাথে যখন আমি এই K2H2Sb2O7 এর রিঅ্যাকশন দিব, তখন ওই আমার যে ইটা পরীক্ষণীয় বস্তু সেটা আমার সাদা একটা পদক্ষেপ আসবে, তাহলে আমি বুঝতে পারবো এটা হচ্ছে আমার সোডিয়াম আয়ন এখানে উপস্থিত আছে। নাম্বার 2 Ca2+ আয়ন শনাক্তকরণ। তাহলে লিখে দিছিলাম Ca2+ আয়ন শনাক্তকরণ করার জন্য আমার লাগবে হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট NH4 C2O4। তাহলে এটার সাথে যখন এটা রিঅ্যাকশন দিবা তখন এটা ওই একই ঘটনা প্রতিস্থাপিত হবে। তাহলে ক্যালসিয়ামের যোজনী কত বলতো, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, আর এখানে যে অ্যামোনিয়া ছিল এটার যোজনী হচ্ছে 1। দুইটা অ্যামোনিয়ার সাথে শুধু একটা ক্যালসিয়াম এখানে বসবে, CaC2O4 প্লাস NH4 প্লাস, আর এই যে বর্ণটা, এর বর্ণটা হচ্ছে সাদা। তাহলে আমি ক্যালসিয়ামের যদি যখন একটা লবণ নেই এবং এটার সাথে যদি আমি অ্যামোনিয়াম অক্সালেটের রিঅ্যাকশন দেই, তাহলে আমার ক্যালসিয়াম অক্সালেটে একটা সাদা পদক্ষেপ পড়ে, এই থেকে আমি বুঝতে পারি এখানে আমার ক্যালসিয়াম আয়ন উপস্থিত আছে। এটা একটু নোট করে নাও। এরপরে আমি নাম্বার 3 নাম্বার 4 একই পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব। নাম্বার 3 তে যে আয়নটা আছে সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন এবং এটা শনাক্তকরণ করার জন্য আমার লাগবে হচ্ছে নেসলার বিকারক অথবা নেসলার দ্রবণ। তাহলে ওই যে লিখে দিয়েছিলাম নেসলার বিকারক বা নেসলার দ্রবণ কি, সেটা হচ্ছে আমার কাছে একটা ক্ষার লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার নিব এবং সেটার সাথে মিক্সড করব হচ্ছে K2HCl4K পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, এই যৌগটাকে, টোটাল এই যৌগটার মিশ্রণটাই হচ্ছে আমার নেসলার বিকারক অথবা নেসলার দ্রবণ। তো এখন এই বিক্রিয়াটা দুইটা পার্টে আমরা করি, সেটা হচ্ছে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন দেই, সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হয় এবং সেটার সাথে এটা রিঅ্যাকশন দেই, পরে আমার পদক্ষেপটা আসে এবং বাদেন বর্ণের পদক্ষেপ আসে, তখন আমি বুঝতে পারি এখানে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন আছে। তো শুরুতে আমি NH4 কে নিব, এটার সাথে রিঅ্যাকশন দিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের। এটার সাথে এটা রিঅ্যাকশন দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে অ্যামোনিয়া গ্যাস বের হবে, সোডিয়াম আয়ন বের হবে, আর বের হবে হচ্ছে পানি। তাহলে এই যে উৎপন্ন অ্যামোনিয়া সেটা আমার রিঅ্যাকশন করবে হচ্ছে ওই যে পরের অবস্থিত K2HCl4 এর সাথে। তো যখন এটা এটার সাথে রিঅ্যাকশন করে একটা জটিল কমপ্লেক্স তৈরি করে, কেমন পরিমাণে কমপ্লেক্স, সেটা হচ্ছে NH2 Ig2 Ag2I3 প্লাস এখান থেকে NH4I প্লাস Ki, এবং এইটা আমার পদক্ষেপ দিবে সেটা হচ্ছে বাদামি পদক্ষেপ। এই কমপ্লেক্সটার পদক্ষেপ দেখে আমি বুঝতে পারি যে এখানে হচ্ছে আমার অ্যামোনিয়া গ্যাস আছে অথবা অ্যামোনিয়াম আয়ন আছে, বুঝতে পারছো? তো এটা একটু তুলে নাও, নোট করে নাও। এর পরের ধাপে আমি অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক নিয়ে আলোচনা করব। এখন আলোচনা করব অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক নিয়ে। কেন দুইটাকে একসাথে লিখলাম একটু পরে দেখবা যে দুইটাকে একসাথে লেখার কারণটা কি। তাহলে শুরুতে দেখছিলাম কি, ওই যে শুরুর পেজে প্রথম যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম জিঙ্কে দুইটাকে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে
শনাক্তকরণ করতে পারে। তাহলে বিক্রিয়া দিবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে Al3+, এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে AlOH সাদা অধক্ষেপ আর অ্যামোনিয়াম আয়ন। আবার এই ক্ষেত্রেও Zinc2+, বিক্রিয়া যখন করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে উৎপন্ন করবে হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম আয়ন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটার অধক্ষেপ হচ্ছে সাদা, এটার অধক্ষেপ হচ্ছে সাদা। দুইটা বিকারক দেওয়ার পরে, দুইটাতে একই বিকারক দেওয়ার পরে যদি দুইটাই সেম পরিমাণ বর্ণ আসে, তাহলে আমি কিভাবে আলাদা করব, এখন সেই স্টেপে যাব। এখন দুইটার সাথে আমি বিক্রিয়া দিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে এই হচ্ছে উৎপাদ, সেটা হচ্ছে বিক্রিয়ক। এটার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন দেই, তখন আমার আরেকটা কমপ্লেক্স তৈরি হবে, সেটা হচ্ছে কি NaAlOH4। আর এই জিঙ্কের সাথে যখন এটা রিঅ্যাকশন দিই, বা জিঙ্ক OH এর সাথে, তখন এখানে আরেকটা কমপ্লেক্স তৈরি হবে, সেটা হচ্ছে Na2ZnOH4। এখন এই দুইটা কমপ্লেক্স তৈরি হওয়ার কারণে দুইটা সাইডে আমার ওই যে অধক্ষেপ ছিল, দুইটা সাইডে দুইটাই দূরীভূত হয়েছে। এখন আবার টেনশন যে আমার দুইটাই দূরীভূত হয়ে গেছে। এখন আমি কিভাবে আলাদা করবো জিঙ্ককে আর অ্যালুমিনিয়ামকে? এখন আমার মেইন টেস্টটা দিতে হবে, যেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে। তাহলে যদি অ্যালুমিনিয়াম এই যৌগটার ক্ষেত্রে NaAlOH4, এটার সাথে যখন অ্যামোনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন দিব, তখন এই ক্ষেত্রে আবার আমার পূর্বের যে পদক্ষেপটা ছিল বা পূর্বের মতো সাদা পদক্ষেপ তৈরি হবে, এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, পানি তৈরি হবে, আর সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। আর এই ক্ষেত্রে জিঙ্কের ক্ষেত্রে ঘটনাটা ঘটবে হচ্ছে Na2ZnOH4 প্লাস NH4Cl। এটা একটা কমপ্লেক্স হয় যেটা অ্যামোনিয়া নিয়ে তৈরি হয়, তো সেটা আমাদের দরকার নেই, বইতে দেওয়া থাকে না, আমি এখানে লেখা দেব, পদক্ষেপ পড়ে না। তাহলে আমার কি এখন আলাদা হয়েছে যে কোনটা অ্যালুমিনিয়াম আয়ন কোনটা জিঙ্ক আয়ন? এর কারণে আমি এই দুটোকে একসাথে লিখছি। তো এটা একটু নোট করে নেই, পরে আমি কপার নিয়ে আলোচনা করব। জিঙ্ক এবং কপার একসাথে আলোচনা করব। এটা হচ্ছে জিঙ্কের ফেরোসায়ানাইড দিয়ে বিক্রিয়া দিব, আর কপারকে ফেরোসায়ানাইড দিয়ে বিক্রিয়া দিব। এটা একটু তুলে নাও, এটার পরে আমি ওই বিক্রিয়াটা লিখতেছি। একটু আগে আলোচনা করছিলাম যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে। তো এখন আমি জিঙ্কের কেন রাখলাম, জিঙ্কের আর একটা রিঅ্যাকশন আছে, এটা দেখানোর জন্য, আর কপারকে এখন একটু আলোচনা করব। তো কপার আয়ন শনাক্তকরণ করার জন্য আমরা দিয়েছিলাম কি, ওই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। তাহলে আমি প্রথমে রিঅ্যাকশন দিব, রিঅ্যাকশন নাম্বার 1, এটা হচ্ছে কপার রিঅ্যাকশন দিবে Cu2+, সালফেট হিসেবে যদি এটাকে দেখি CuSO4+, কার সাথে রিঅ্যাকশন দিবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো যখন এটার সাথে রিঅ্যাকশন দিবে, তখন এখানে একটা যৌগ তৈরি হবে, কমপ্লেক্স যৌগ, সেটা হচ্ছে CuSO4.COH2। আর এখানে অ্যামোনিয়াম বের হইয়া অ্যামোনিয়াম সালফেট তৈরি করবে। এই যৌগটা প্রথমে আমার বর্ণটা হয় হচ্ছে হালকা নীল। এখন আমি যদি অতিরিক্ত আর একটা অ্যামোনিয়া দিই, তাহলে আমার একটা বর্ণ আসবে, সেটা হচ্ছে গাঢ় নীল। এটা দ্বারা আমি বুঝতে পারবো যে এখানে C2+ আয়ন উপস্থিত আছে। এবং এটার যৌগটা হবে এরকম NH3 সালফেট। এটার বর্ণটা হচ্ছে গাঢ় নীল। এই হচ্ছে কপার আয়ন শনাক্তকরণের প্রথম যে বিক্রিয়াটা, সেটা যেটা আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে দিয়েছিলাম। কারণ কপার যেহেতু ডিভেলপ হলো, তাহলে কপার আমার পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথেও বিক্রিয়া দিবে, এবং সেখানে কোন বর্ণ আসে সেটাও দেখবে আর কি। তো এটাকে এই অবধি নোট করে এরপরে আমি জিঙ্ক এবং কপারকে আলাদাভাবে দেখাইতেছি। এখন জিঙ্ক এবং কপারের রিঅ্যাকশন দিব পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে, কোনটা কোন বর্ণে দিবে সেটা একটু দেখবো আর কি।
তাহলে জিঙ্কের সাথে যখন Zn2 প্লাস প্লাস K4 FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড, তো এটার সাথে যখন রিঅ্যাকশন দিব, পটাশিয়াম এখানে আছে 4টা, অর্থাৎ 4 যদি যোজনী এখানে 4, তাহলে জিঙ্ক যদি প্রবেশ করে তাহলে কয়টা জিঙ্ক প্রবেশ করতে পারবে? এখানে 2টা। তাহলে আমি লিখব K2Zn FeCN6 এবং এটার বর্ণ আসে হচ্ছে সাদা। আর কপারের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? Cu2 প্লাস প্লাস K4 FeCN6, এর সাথে যখন এটা রিঅ্যাকশন দিব তখন এখানে আমার ওই একই ঘটনা ঘটবে, পটাশিয়াম 2টা থাকবে, কপার যুক্ত হবে FeCN6 এবং এটার বর্ণ হচ্ছে বাদামি। এই বাদামি বর্ণ দেখার পরে আমি বুঝতে পারবো যে এখানে কপার আয়ন আছে। এরপরে আরেকটা জিনিস আলোচনার বিষয় আছে, সেটা হচ্ছে Fe2 প্লাস এবং Fe3 প্লাস। এইটাই হচ্ছে লাস্ট এবং সবচেয়ে আমি লাস্টে রাখছি, কারণ এটা অনেকগুলো রিঅ্যাকশন আছে, অনেকগুলো রিঅ্যাকশন বুঝতে হয়, অনেকগুলো রিঅ্যাকশন করতে হয়, সেটা এরকম এই পারপাস দেখাবো। তো এটা একটু নোট করে নাও, এরপরে আলোচনা করা হবে Fe2 প্লাস এবং Fe3 প্লাস। Fe2 প্লাস এবং Fe3 প্লাস দুইটা আয়নকে আমি একসাথে কেন আনলাম একটু পরে বুঝতে পারবে যে দুইটা আয়নকে কেন একসাথে আমি আলাপ আলোচনা করতেছি এখানে। তাহলে এই যখন প্রথমে লিখে দিয়েছিলাম যে কে কোন বিকারক দ্বারা বিক্রিয়া দিবে, সেখানে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল, তাহলে এই দুইটাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন দিবে। তাহলে শুরুতে নাম্বার 1 রিঅ্যাকশন এটা Fe2 প্লাস প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখানে উৎপন্ন হবে FeOH2 আর অ্যামোনিয়াম আয়ন। এটার বর্ণটা হচ্ছে সবুজ। আর এই ক্ষেত্রে Fe3 প্লাস যখন নাম্বার 1 রিঅ্যাকশন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন দিবে, তখন উৎপন্ন করবে হচ্ছে FeOH3 প্লাস অ্যামোনিয়াম আয়ন, এটার বর্ণ হচ্ছে বাদামি অথবা লালচে বাদামি, লালচে বাদামি। তাহলে দুইটা পদক্ষেপ পাওয়া গেছে এই টেস্ট থেকে। এরপরে আমি এটা টেস্ট দিব হচ্ছে K3 FeCN6 পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে। নাম্বার 2 রিঅ্যাকশন K3 FeCN6, তো ওই সেই রিঅ্যাকশন আবার এরকম দিব। এখন আমার এখানে যোজনী আছে কত? আয়রনের 2, পটাশিয়াম আছে 3টা। তাহলে এখান থেকে কি হবে বলতো? এইখান থেকে 2টা পটাশিয়াম সরবে, একটা আয়রন যুক্ত হবে আর একটা পটাশিয়াম থেকে যাবে এখানে। তাহলে এখানে লিখতে হবে K Fe, তারপরে এটা আছে থার্ড ব্র্যাকেটের FeCN6 প্লাস 2K প্লাস অথবা 2A। তো এই যে যৌগটা হচ্ছে এটা কমপ্লেক্স যৌগ, এটার বর্ণটা আসে হচ্ছে হালকা নীল। হালকা নীল। এরপরে নাম্বার 2 Fe3 প্লাসের সাথে যখন আমি K3 FeCN6 এর রিঅ্যাকশন দিব, তখন কি উৎপন্ন হবে? এখানে দেখো পটাশিয়াম 3টা, যোজনী 3, মানে 3টার জন্য 3, আর এখানে আয়রনের যোজনী 3, তাহলে শুধু আয়রন লিখব Fe, তারপর এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের Fe, এটা হচ্ছে CN6 এবং এটার বর্ণ আসে বাদামি, বাদামি বর্ণ না, বাদামি রং হয় আর কি, লোকের পদক্ষেপ পড়ে না। আর এখানে আমার থাকে হচ্ছে পটাশিয়াম প্লাস। এই যে দুইটা, আরো দুইটা আছে। তো এখন পরের রিঅ্যাকশনটা দিব হচ্ছে K4 FeCN6 এর সাথে, আর এর পরের রিঅ্যাকশনটা দিব হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সাথে। তাহলে এই ক্ষেত্রে নাম্বার 3 রিঅ্যাকশন দিব হচ্ছে Fe2 প্লাস K4 FeCN6। এখন বলো তো এখানে কি উৎপন্ন হবে? পটাশিয়াম আছে 4টা, এখানে আয়রন আছে 2টা, তাহলে আমার 2টা পটাশিয়াম থাকবে এখানে আর কি। K2 Fe হচ্ছে থার্ড ব্র্যাকেটের FeCN6 এবং এটার বর্ণ হচ্ছে গাঢ় নীল। এরপরে যদি আমি এখানে নাম্বার 3 তে
দুঃখিত, এটার বর্ণ হচ্ছে গাঢ় নীল, এটা হচ্ছে হালকা নীল। একটু খেয়াল করো পরীক্ষার সময়। এটার সাথে আমি রিঅ্যাকশন দিব হচ্ছে K4Fe CN6। এই ক্ষেত্রে উৎপন্ন হবে কি দেখো, এখানে পটাশিয়াম 4 3, এই যে 4 3, তাহলে এখন আমার কি হবে, যোজনী এক্সচেঞ্জ হবে। তাহলে Fe4FeCN6 থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে 3, এটার বর্ণ হবে গাঢ় নীল প্লাস পটাশিয়াম। লাস্ট যে বিক্রিয়াটা নাম্বার 4, Fe2+ যখন আমার যুক্ত হবে NH4CNS থায়োসায়ানেটের সাথে, তখন এখানে উৎপন্ন হবে FeCNS2, যেটা কোনো পদক্ষেপ দিবে না, কিন্তু Fe3+ এটা যখন অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে রিঅ্যাকশন করবে, তখন উৎপন্ন হবে এখানে হচ্ছে FeCNS3 এবং এটার বর্ণ হবে রক্তের মতো লাল। মূলত এই লাস্ট টেস্টটা থেকেই Fe2+ এবং Fe3+ আয়ন শনাক্তকরণ করা হয়। ল্যাবরেটরির ক্ষেত্রে তোমরা যখন ল্যাবরেটরির ক্ষেত্রে এই টেস্টগুলো করবা, তোমাদের দেখবে একটা বিকারক দিয়ে বলবে যে এই আয়নটা শনাক্তকরণ করে দাও, টিচাররা বলবে। আর এই ক্লাসটা করার পরে আশা করি আয়ন শনাক্তকরণ নিয়ে তোমাদের এডমিশন হোক, এসএসসি হোক, যে কোনো জায়গায় আয়ন শনাক্তকরণ নিয়ে কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম।